বন্ধুরা, আমরা যদি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ে ৭ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে কমার ব্যবহার। অর্থাৎ আজকে আমরা শিখব কমা ব্যবহার করে যে কোনো বড় বড় সংখ্যা আমরা কিভাবেই খুব সহজে গণনা করতে পারি। দেখো, একটু নিচে লক্ষ্য করলে আমরা শুরুতেই একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলা হয়েছে আমরা সহজে বড় সংখ্যা কিভাবে গণনা করতে পারি। আচ্ছা, আমাদেরকে বলা হয়েছে যে আমরা সহজে বড় সংখ্যা কিভাবে করে গণনা করতে পারি। আচ্ছা দেখো, একটু নিচে লক্ষ্য করলে এই জায়গাতে কিন্তু আমরা একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি, তাই না? সে কি বলেছে? সে বলেছে বড় কোনো সংখ্যা গণনা করতে আমরা প্রায়ই সমস্যার সম্মুখীন হই। আচ্ছা, সে বলেছে যে যখন কোনো বড় সংখ্যা আমরা গণনা করতে যাই তখন কিন্তু প্রায়ই আমরা সমস্যার সম্মুখীন হই, তাই না? আমরা কিন্তু সহজে গণনা করতে কিন্তু অনেক সময় আমাদের সমস্যায় পড়তে হয়। আচ্ছা, এরপরে এই পাশে যে মেয়ে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে কি বলেছে দেখো? সে বলেছে এই সমস্যার সমাধানে সংখ্যাটি সহজে পড়ার জন্য কমা ব্যবহার করি। আচ্ছা, বলা হয়েছে যে এই সমস্যার জন্য আমাদের না হয়, হ্যাঁ, এজন্য আমরা কি করতে পারি? এটির সমাধানের জন্য আমরা কি করতে পারি? যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমরা কমা ব্যবহার করতে পারি। যদি আমরা কমা ব্যবহার করে যে কোনো সংখ্যা পড়ি তাহলে কিন্তু খুব সহজে আমরা সেটিকে পড়তে পারি। আচ্ছা দেখো, আরেকটু নিচে যদি আমরা চলে যাই, এখানে আমাদেরকে শুরুতেই বলা হয়েছে কিভাবে কমা ব্যবহার করতে হয় তা একটি উদাহরণে দেখি। আচ্ছা, বলা হয়েছে যে আমরা কীভাবে করে কমা ব্যবহার করব সেটি কিন্তু একটি উদাহরণে আমাদেরকে দেখানো হয়েছে। যেমন বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের মোট শিক্ষার্থী প্রায়, দেখো এই জায়গাতে কিন্তু আমরা অনেক বড় একটি সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? এতজন। এখন এই সংখ্যাটিকে আমাদের কিন্তু পড়তে গেলে একটু সমস্যায় পড়তে হচ্ছে, তাই না? আমরা এটিকে কীভাবে করে পড়ব? তো এখন এই সংখ্যাটিকে ব্যবহার করে আমরা কীভাবে করে কমা দিতে পারি। দেখো, আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে দেশীয় রীতিতে কমার ব্যবহার। আচ্ছা, আমরা জানি গণনার ক্ষেত্রে কিন্তু দুইটি রীতি রয়েছে, তাই না? একটি হচ্ছে আমাদের দেশীয় রীতি এবং আরেকটি হচ্ছে আন্তর্জাতিক রীতি। আচ্ছা, দেশীয় রীতিতে কিভাবে করে আমরা গণনা করি? আমরা জানি দেশীয় রীতিতে কিন্তু প্রথমে থাকে একক, তারপরে দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরকম থাকে, তাই না? স্থানীয় মানগুলো। কিন্তু আন্তর্জাতিক রীতি অনুযায়ী স্থানীয় মানগুলো কেমন থাকে? আমরা জানি একক, দশক, শতক, তারপরে থাকে হচ্ছে হাজার এবং তার আগে থাকে কিন্তু মিলিয়ন, তাই না? আচ্ছা, তাহলে এখানে কিন্তু অযুত, লক্ষ, নিযুত, কোটি এগুলো কিন্তু কিছুই থাকে না। আচ্ছা, তাহলে দেশীয় রীতি অনুযায়ী কীভাবে করে আমরা কমা ব্যবহার করতে পারি? দেখো, এটি যদি আমরা লক্ষ্য করি, এখানে আমাদের বলা হয়েছে কি প্রথমে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে একটি তীর দিয়ে আমাদেরকে দেখানো হয়েছে 3 অঙ্ক। অর্থাৎ প্রথমে আমরা 1, 2, 3 এই 3 অঙ্কের আগে এই জায়গাতে আমরা একটি কমা দেব। তারপরে বলা হয়েছে কি দেখো এখানে 2 অঙ্ক, এখানে কিন্তু বলা হয়েছে 2 অঙ্ক। অর্থাৎ এরপরে 1 অঙ্ক, 2 অঙ্ক, এই 2 অঙ্কের আগে এই জায়গাতে আমরা একটি কমা দেব। এরপরে আবারও বলা হয়েছে 2 অঙ্ক, 1 অঙ্ক, 2 অঙ্ক, এই 2 অঙ্কের আগে আমরা এখানে কমা দেব। তাহলে দেশীয় রীতি অনুযায়ী আমরা কি বুঝলাম? প্রথমে আমরা 3 অঙ্কের আগে কমা দেব, তারপর হচ্ছে 2 অঙ্ক, 2 অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের নিচে বলা হয়েছে দেশীয় রীতিতে সংখ্যায় ডান দিকের 3টি অঙ্ক পর প্রথম কমা। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি সংখ্যায় ডান দিকে, এই দেখো ডান দিকের 3টি অঙ্কের পর হচ্ছে প্রথম কমা, তারপর 2টি অঙ্ক পরপর কমা দিতে হয়। এরপরে কিন্তু 2টি অঙ্ক পরপর কমা দিতে হয়। দেখো এই 2টি অঙ্ক পরে কমা দিলাম, এখানে 2টি অঙ্ক পরে কমা দিলাম, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা 3 অঙ্কের পরে কমা দেবো, তারপরে 2টি অঙ্ক পরপর কিন্তু আমরা কমা দেবো। এটা হচ্ছে আমাদের দেশীয় রীতিতে, ঠিক আছে? তাহলে এই যে কমা আমরা দিলাম, দেখো আমরা এখানে একটু কমা দিলাম, তাহলে এই যে ঘরটা আমরা পাচ্ছি এই ঘরকে বলা হয় হচ্ছে কোটি, কোটির ঘর, ঠিক আছে? অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 2 কোটি। তাহলে কোটির আগে কোটির পরে যে ঘরটি থাকে, দেখো এই যে কমা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে এই কমা পর্যন্ত এই মাঝখানে কত রয়েছে? এখানে রয়েছে কিন্তু 10। তাহলে কোটির পরে যে ঘরটি থাকে এটিকে বলা হয় হচ্ছে লক্ষ। তার মানে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 10 লক্ষ। এরপরে দেখো লক্ষর পরে যে ঘরটি থাকে, এই দেখো কমা দেখতে পাচ্ছি এখানে, তাহলে এই কমা পর্যন্ত যে ঘরটি আমরা দেখতে পাচ্ছি এটিকে বলা হয় হচ্ছে হাজার। তাহলে এই ঘরে আমরা দেখতে পাচ্ছি কত? 46, তাই না? 4 এবং 6 মিলে হয় 46, 46,000 এবং শেষে রয়েছে কত? 91। তাহলে এখানে শূন্য তো আমরা শূন্যটাকে পড়তে হয় না জানি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 91। তাহলে এই দেশীয় রীতি অনুযায়ী আমরা এই সংখ্যাটিকে কত বলতে পারি? 2,10,46,91, তাই না? আচ্ছা, এবারে আন্তর্জাতিক রীতিতে কীভাবে করে কমা ব্যবহার করতে হয় সেটি যদি একটু লক্ষ্য করি, দেখো আন্তর্জাতিক রীতি অনুযায়ী হচ্ছে প্রথমে এইখান থেকে শুরু করে 3 অঙ্ক আগে আমাদের কমা দিতে হবে, তারপরে আবার কিন্তু 3 অঙ্ক পরে কিন্তু আমাদের কমা দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ 3 অঙ্ক পর কিন্তু আমাদের কমা দিলেই আন্তর্জাতিক রীতিতে কমার ব্যবহার কিন্তু আমাদের করা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে 1, 2, 3 এই 3 অঙ্কের পরে আমরা এখানে একটু কমা দিলাম, আবার 1, 2, 3 এখানে 3 অঙ্কের পরে আবার এখানে একটু আমরা কমা দিলাম। তাহলে এই যে শুরুর যে ঘরটি আমরা দেখতে পাচ্ছি, দেখো এই কমা থেকে এই পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি কত? 21, তাই না? তাহলে এটিকে বলা হয় হচ্ছে মিলিয়ন। তাহলে আন্তর্জাতিক রীতিতে এই শুরুতে যে ঘর থাকে এটিকে বলা হয় হচ্ছে মিলিয়ন এবং মিলিয়নের
পরে যে ঘরটি থাকে দেখো এই পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই তিনটি অঙ্ক মিলে যে ঘরটি হয় এটিকে বলা হয় কিন্তু হাজার। ঠিক আছে, এখানে আমরা কত হাজার দেখতে পাচ্ছি, শূন্যের যেহেতু কোনো দাম নেই তাই না, কারণ আমরা জানি শুরুতে শূন্য থাকলে সেটির কিন্তু কোনো দাম থাকে না, তাহলে এখানে এই তিন সংখ্যার ভিতরে আর বাকি থাকে 46, তাহলে আমরা বলতে পারি হচ্ছে 46,000 এবং শেষে রয়েছে 91, তার মানে 21,46,091, তাই না। আচ্ছা, তাহলে আমরা কিন্তু খুব সহজেই এই দুটি বিষয় শিখলাম যে কীভাবে করে কমা ব্যবহার করতে হয়। আবারও যদি আমরা বোঝার চেষ্টা করি, দেখো দেশীয় রীতিতে হচ্ছে আমরা প্রথমে 3 ঘর পরে কমা দিব, তারপরে কিন্তু 2 ঘর পরে পরে কমা দিব, তাই না। এবং আন্তর্জাতিক রীতিতে কিন্তু আমরা সব ক্ষেত্রে কিন্তু 3 অঙ্ক পর পর কিন্তু আমরা কমা দেবো, তাই না। 3 ঘর পরে পরে কিন্তু আমরা কমা দিলে আন্তর্জাতিক রীতিতে কমা দেওয়া হয়ে যাবে। আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এই জায়গাতে কিন্তু আমরা একটু ছক দেখতে পাচ্ছি। দেখো এখানে আমাদের কি বলা হয়েছে, এই দেখো আমরা কিন্তু দেশীয় রীতি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাই না। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে দশক এবং একক এই দুটিকে কিন্তু আমরা জানি যে একসঙ্গে পড়তে হয়, তাই না। যেমন দেখো দশকে রয়েছে 9, এককে রয়েছে 1, তাহলে এই দুটিকে কিন্তু একসঙ্গে বলা হয় 91। দেখো 9 এবং 1 মিলে হয় 91। তাহলে আমাদের এখানে যে বিষয়টি শিখলাম আমরা সেটি হচ্ছে দশক এবং একক এই দুটিকে কিন্তু একসঙ্গে পড়তে হয়। তারপরে শতককে কিন্তু শুধুমাত্র আলাদাভাবে শতক হিসেবে পড়তে হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে অযুত এবং হাজার, দেখো এই দুটিকে কিন্তু আলাদাভাবে আমাদের দেখানো হয়েছে, তাই না। তাহলে অযুত এবং হাজার এই দুটিকেও কিন্তু একসঙ্গে পড়তে হয়, কারণ এই অযুতকে কিন্তু কখনোই আলাদাভাবে পড়তে হয় না। হ্যাঁ, এই অযুতে দেখো রয়েছে 4, হাজারে রয়েছে 6, তাহলে এই দুটি মিলে হয়ে যায় 46, তাই না। তাহলে আমরা বলবো হচ্ছে 46,000, আমরা কিন্তু এই অযুতটাকে কখনোই উচ্চারণ করব না, আমরা একসঙ্গে বলবো 46,000। তার মানে আমরা শিখলাম অযুত এবং হাজার এই দুটিকে একসঙ্গে পড়তে হয়। আবার দেখো এখানে নিযুত এবং লক্ষ এই দুটিকেও কিন্তু একই সঙ্গেই পড়তে হয়। যেমন এখানে নিযুতে দেখতে পাচ্ছি 1, লক্ষতে দেখতে পাচ্ছি 0, তাহলে 1 এবং 0 মিলে কিন্তু হয়ে যায় 10, তাই না। এই 10কে কিন্তু আমরা একসঙ্গে বলবো 10 লক্ষ। এই নিযুতকেও কিন্তু আলাদাভাবে উচ্চারণ করতে হয় না, তাহলে অযুতকেও আলাদাভাবে উচ্চারণ করতে হয় না, নিযুতকেও আলাদাভাবে উচ্চারণ করতে হয় না, এই দুটিকে আমরা একসঙ্গে বলবো হচ্ছে লক্ষ, তাই না, 10 লক্ষ। আচ্ছা, এরপরে কোটিকে কিন্তু আবার আলাদাভাবেই উচ্চারণ করতে হয়, তাই না। কোটির ঘরে কিন্তু শুধু কোটিই থাকবে। আচ্ছা দেখো কোটিতে যেমন আমরা দেখতে পাচ্ছি 2, তাহলে এই 2কে কিন্তু আমরা বলবো 2 কোটি, তাহলে এই সংখ্যাটি আমাদের মোট হলো 2,10,46,091, তাই না। দেখো এখানে বলা হয়েছে কোটি, লক্ষ ও হাজার প্রতি স্থানের পরপর একটি করে কমা দিতে হয়। আচ্ছা, তাহলে আমরা আশা করি সকলেই তোমরা কমার ব্যবহারটা শিখেছো। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এই জায়গাতে কিন্তু একটি মেয়ে শিশুকে আমরা দেখতে পাচ্ছি। সে কি বলেছে, সে বলেছে কমা ব্যবহার করে সংখ্যা সহজে পড়তে পারি। আচ্ছা, আমরা কিন্তু কমা ব্যবহার করে যে কোনো সংখ্যা খুবই সহজেই পড়তে পারি, তাই না। আচ্ছা, এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এই জায়গাতে 1 নম্বরে কিন্তু একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, তাই না। দেখো এখানে বলা হয়েছে কি, দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাই ও পড়ি। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমাদের দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে সংখ্যার মাঝে সঠিক জায়গাতে আমাদের কমা বসাতে বলা হয়েছে, তাই না, এবং পড়তে বলা হয়েছে। আচ্ছা, প্রথমে যদি আমরা দেখো এই যে সংখ্যাটি দেখতে পাচ্ছি এটিকে যদি আমরা প্রথমে দেশীয় রীতিতে যদি আমরা কমা বসাই, হ্যাঁ, দেশীয় রীতিতে কিভাবে কমা বসাতে হয় আমরা জানি, এই ডান পাশ থেকে প্রথমে 3 সংখ্যার পরে কমা বসাতে হয়, তারপর হচ্ছে 2 সংখ্যা করে কিন্তু কমা বসাতে হয়, তাই না। যেমন দেখো 1, 2, 3 এই 3 সংখ্যার পরে এই জায়গাতে কিন্তু আমরা কমা বসাবো। আচ্ছা, তাহলে কিন্তু এখানে যদি আরও সংখ্যা থাকতো তাহলে আমরা 2 সংখ্যার পরে পরে কমা বসাতাম। আচ্ছা, তাহলে আমাদের কমা বসানোর কাজ হয়ে গেল। এখানে আমরা পাচ্ছি কত, এই দেখো এই যে 3 আমরা পাচ্ছি, এটি হচ্ছে কিসের ঘরে রয়েছে, দেখো একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে রয়েছে, তাই না। তার মানে কিন্তু আমরা পড়তে পারি এটিকে কিভাবে, 3,206। আচ্ছা, আবার যদি আমরা এটিকে ধরো আন্তর্জাতিক রীতিতে যদি আমরা এটিকে কমা বসাতাম, দেখো তাহলে আমরা কিভাবে পড়তাম, দেখো এখানে ছিল 3,206। এখন আন্তর্জাতিক রীতি অনুযায়ী কিভাবে কমা বসাতে হয় আমরা জানি, 3 সংখ্যা পরে পরে কমা বসাতে হয়, 1, 2, 3 এই 3 সংখ্যার পরে এই জায়গাতে যদি আমরা কমা বসাই, দেখো এরপরে কিন্তু এখানে আর কোনো সংখ্যা নেই, তার মানে আমরা এখন এটিকে কিভাবে পড়তে পারি, 3,206। তাহলে এটিও 3,206 পড়লাম, এটিও কিন্তু 3,206 পড়লাম, তাই না। তাহলে হাজারের ঘর পর্যন্ত যদি সংখ্যা থাকে তাহলে কিন্তু আমাদের এই দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতি এই দুটি রীতিতে কিন্তু আমাদের একই রকমভাবেই পড়তে হবে, তাই না। আচ্ছা, এবারে দেখো 2 নম্বর যে অঙ্কটি, এটিকে যদি আমরা প্রথমে দেশীয় রীতি অনুযায়ী যদি কমা বসাই, দেখো আমরা জানি দেশীয় রীতির নিয়ম কি, আমরা জানি হচ্ছে প্রথমে 3 ঘরের পরে কমা বসাবো, তারপর হচ্ছে 2 ঘর পরে পরে কমা বসাবো। তাহলে প্রথমে যদি 3 ঘর পরে কমা বসাই, দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এই 3 ঘর পরে এই জায়গাতে কমা বসালাম। এরপরে কি করবো, 2 ঘর পর পর
1 2 এই 2 ঘর পরে এই জায়গাতে আমরা বসিয়ে দিলাম। এরপরে 1 2 এই জায়গাতে যদি আর কোনো সংখ্যা থাকতো তাহলে কিন্তু এই জায়গাতে আমরা কমা বসিয়ে দিতাম। যেহেতু কোনো সংখ্যা নেই যার কারণে আর কিন্তু কমা বসানোর আমাদের দরকারও নেই। তাহলে আমরা এখানে যে সংখ্যাটি পাচ্ছি এটিকে কিভাবে করে পড়ব? দেখো আমরা কিন্তু এখানে পাচ্ছি, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আচ্ছা, আমরা জানি নিযুত এবং লক্ষ এই দুটিকে কিন্তু একসঙ্গেই পড়তে হয়, তাই না? তাহলে এই যে 52 আমরা দেখতে পাচ্ছি, দেখো কমার আগে রয়েছে 52, তাহলে এটি হচ্ছে আমরা বলতে পারি 52 লক্ষ, তাই না? 52 লক্ষ। এবং এই যে 15 দেখতে পাচ্ছি, দেখো কমার আগে রয়েছে 15, 15 হচ্ছে কি হাজার, লক্ষের পরের ঘর থাকে হচ্ছে হাজার আমরা জানি, তাহলে 52,15,723। আচ্ছা, এবারে এই সংখ্যাটিকে যদি আমরা আন্তর্জাতিক রীতিতে কমা বসাই, দেখো আমরা দেখতে পাচ্ছি রয়েছে 5 2 1 5 7 2 3। আমরা জানি আন্তর্জাতিক রীতি অনুযায়ী 3 ঘর পর পর কমা বসাতে হয়, তাই না? 1 ঘর 2 ঘর 3 ঘরে 3 ঘরের পরে কমা বসালাম, 1 ঘর 2 ঘর 3 ঘরে 3 ঘরের পরে আমরা এখানে কমা বসালাম। তাহলে আমরা এটিকে কিভাবে করে পড়তে পারি? দেখো আমরা জানি এই যে 5 আমরা শুরুতে দেখতে পাচ্ছি, এই 5কে কিন্তু আমরা বলতে পারি কি, এই 5কে কিন্তু আমরা বলতে পারি মিলিয়ন, তাই না? 5,215,723। আমরা জানি এই যে মাঝের যে 3টি সংখ্যা এটাকে কিন্তু বলা হয় হাজার, এবং তার আগে যে সংখ্যাগুলো থাকে এগুলোকে কিন্তু বলা হয় মিলিয়ন, তাই না? তাহলে 5,215,723। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে 3 নম্বরের যে সংখ্যাটি দেখতে পাচ্ছি এটিকে যদি আমরা দেশীয় রীতিতে কমা বসাই, দেখো আমরা জানি প্রথম হচ্ছে 3 ঘরের আগে কমা, তাই না? 1 2 3 এই 3 সংখ্যার আগে এই জায়গাতে আমরা একটু কমা দিয়ে দিলাম। এরপর হচ্ছে 2 সংখ্যা আগে আগে দিলেই কিন্তু হবে, তাই না? বা 2 সংখ্যা পরে পরে দিলেই কিন্তু হবে। 1 2 এই 2 সংখ্যা পরে এই জায়গায় আমরা একটু কমা দিয়ে দিলাম। এরপরে 1 2 এই জায়গাতে আমরা একটু কমা দিয়ে দিলাম। তাহলে প্রথমে 3 সংখ্যা পরে আমরা কমা দিলাম, তারপরে 2 সংখ্যা পরে পরে কমা দিলাম। তাহলে দেখো আমরা এখানে যে সংখ্যাটি পাচ্ছি সেটিকে কিভাবে পড়ব? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। যেহেতু এটি কোটি পর্যন্ত রয়েছে তার মানে কিন্তু আমরা এই 4কে বলতে পারি কোটি, তাই না? কারণ কমার আগে কিন্তু 4 রয়েছে, তাহলে এই 4কে বলতে পারি কোটি। এবং এই কমার আগ পর্যন্ত যেহেতু 86 রয়েছে তাহলে আমরা এটিকে বলতে পারি লক্ষ, তাই না? এটিকে বলতে পারি হাজার। আচ্ছা, এরপরে তো 785 রয়েছে, তাহলে আমরা কিভাবে পড়ব? 4,86,41,785। দেখো কত সহজে আমরা এটিকে পড়ে ফেললাম। এখন এটিকেই যদি আমরা আন্তর্জাতিক রীতি অনুযায়ী কমা বসাই, দেখো প্রথমে রয়েছে 4, তারপর রয়েছে 8, তারপর রয়েছে 6, তারপরে রয়েছে 4 1 7 8 5। এখন আমরা জানি আন্তর্জাতিক রীতি অনুযায়ী কিন্তু 3 ঘর পর পরে কমা বসাতে হয়। 1 2 3 এই জায়গাতে আমরা একটু কমা বসালাম, 1 2 3 এই জায়গাতে একটু কমা আমরা বসালাম। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? আমরা জানি শুরুর যে সংখ্যাটি এটিকে কিন্তু বলা হয় মিলিয়ন। 48,641,785। আবার দেখো 48,641,785 এবং 785, এটি কিন্তু আমাদের আন্তর্জাতিক রীতি অনুযায়ী এই সংখ্যাটি আমাদের হয়। এবার 4 নম্বরে বলা হয়েছে কি, দেখো এই যে সংখ্যাটি এটিকে যদি আমরা একটু দেশীয় রীতিতে কমা বসাই, আমরা জানি দেশীয় রীতি অনুযায়ী প্রথমে কিন্তু 3 ঘর পরে কমা বসাতে হয়, তাই না? 1 2 3 এই 3 ঘর পরে এই জায়গাতে একটু কমা বসাতে হয়। তারপর হচ্ছে 2 ঘর পর পর 1 2 2 ঘরের পরে কিন্তু আর কোনো সংখ্যা নেই, যার কারণে কিন্তু আর কমাও বসানোর কোনো দরকার নেই। তাহলে আমরা কত পাচ্ছি? 80,006 আমরা পাচ্ছি হচ্ছে কিন্তু 80,000। এটি কিন্তু হাজারের ঘর, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত মানেই তো হাজারের সাথে এটিকে আমাদের পড়তে হয়, তাই না? 80,006 এবং এটিকেই দেখো 8,0,0,0,6 এটিকে যদি আমরা আন্তর্জাতিক রীতিতে যদি আমরা কমা বসাই, দেখো আমরা জানি প্রথমে 3 ঘর পরে বসাতে হয়, তারপরে আবারও 3 ঘর পরে 1 2 3। দেখো এই জায়গাতে আমরা একটু কমা বসালাম 1 2 3। এই দেখো এখানে কিন্তু আর কোনো সংখ্যা নেই, যার কারণে আর কমা বসানোর কোনো দরকার নেই। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে জানি আমরা 3 সংখ্যা পর্যন্ত কিন্তু আমরা এটিকে হাজার বলি, তাহলে এখানে যেহেতু 2 সংখ্যা রয়েছে তার মানে এটিকে কিন্তু আমরা হাজারই বলবো। 80,000 কত? 6। তাহলে আমাদের দেশীয় রীতি অনুযায়ী হচ্ছে 80,006 এবং আন্তর্জাতিক রীতি অনুযায়ী হচ্ছে 80,006। তাহলে এইভাবে করে কিন্তু আমরা দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতি এই 2 রীতিতে সংখ্যার মাঝে সঠিক জায়গাতে কমা বসাতে পারি। আশা করি আজকে সম্পূর্ণ পাঠ তোমরা খুবই সুন্দরভাবে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।